বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। হে, আমি আছি তো। আমি দেখছি, তুমি যাও। দেখছো না ও ভিজে আছে? একটা শুকনো তোয়ালে দিয়ে বিন্দুকে আবৃত করে কণা বলল, তুমি যতটা ব্যস্ত হচ্ছ, মেরি আপু আপু গ্রামের মেয়ে। আমরা আর কিছু পারি বা না পারি, ছেলেবেলা থেকে সাঁতার কাটতে জানি, আর আপু তো সাঁতারে পটু। রিমির উদ্বিগ্নতা কিছুটা মলিন হলো, আবার বলল, তোমার কাটেনি তো? না, আমি ঠিক আছি। আমার জন্য আপনি অযথা ভিজে গেলেন। ব্যাপার নয়, তুমি এসো, চেঞ্জ করে নেবে। রিমির ব্যবহার এমন যেন নক্ষত্র বিন্দুর জন্য অচেনা কেউ একজন। বিন্দুকে এভাবে আবৃত করেছে, নক্ষত্র দেখলো পাপ লাগবে। রেমি, তুমি যাও, বিন্দুকে আমি নিয়ে আসছি। কণা, তুমিও যাও। নক্ষত্রের কণ্ঠে কিছু একটা ছিল যা সচরাচর থাকে না। কেমন একটা কাট কাট স্বর, স্পষ্ট লক্ষ্য এবং আদেশ মিশ্রিত। ওরা চলে যেতেই নক্ষত্র বিন্দুকে কাছে টেনে নিল। নিজের সাথে লেপ্টে থাকা বিন্দুর শ্বাস প্রশ্বাস তাকে যেন জীবন দান করছে। আমি ভিজে আছি, কি পরবো? চলো, ওই দিকটায় চেঞ্জ করে নিবে। বিন্দু যখন চেঞ্জ করে ওয়াশরুম থেকে ফিরে এলো, নক্ষত্র তখন কটেজের বিছানায় বসে আছে। বিন্দুকে হাত ধরে টেনে এনে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, পড়ে গেলে কিভাবে? হঠাৎ মাথাটা ঘুরে উঠেছিল, চোখ ঝাপসা হয়ে এলো। আমি কিন্তু ভয় পাইনি। বিন্দু মুচকি এসে নক্ষত্রের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি জানি, কারণ পুরুষ মানুষের ভয় পেতে নেই। যে কোনো পরিস্থিতিতে তাকে থাকতে হয় বীরের নেই। শুধু শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি এতটাও সুন্দরী নয়। তুমি আমার সহধর্মিণী, এটাই কি বড় নয়? এত ভালোবাসা কপালে সইবে তো? না শুয়ে যাবে কোথায়? যদি বসেছিল কটেজের বাঁ দিকের শেষ সীমানায়। অর্ঘ্য তার সামনে ফোনে কথা বলায় ব্যস্ত। জ্যোতির দিকে তাকানোর সময় অবধি নেই। তাই জ্যোতি অর্ঘ্যের সবচেয়ে অপছন্দের কাজটি করতে লাগলো। কাউকে দিয়ে পান আনিয়ে গাল ভরে খাচ্ছে আর গান গাইছে। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদর পান খিলি তারে বানাইয়া খাওয়াইতাম। পানের পিক ফেলে টিস্যু দিয়ে মুখ পুছে সে ফোনে ব্যস্ত হয়ে গেল। অর্ঘ্য আশেপাশে নেই, এমন একটা হাব ভাব তার। এই কাজটা অর্ঘ্যের সবচেয়ে বিরক্ত লাগে। পানের পিক, গা ঘিন ঘিনে ব্যাপার। জ্যোতির মুখে পান দেখে ফোন রেখে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মুখে কি? হুম। মুখে কি? পান। দে, আমিও খাবো। দে। আর তো নেই। কে বলেছে নেই? যা আছে তাই দে। আমার মুখ ব্যতীত আর কোথাও নাই। তো আমি কি বলেছি নাকি অন্য কোথাও আছে? জ্যোতি একটা ফাঁকা ঢোক গিলে বলল। দূরে থাকো, ছি, ঘৃণাবৃত্তি কিছুই নাই। তার পরের মিনিটে জ্যোতির মুখ থেকে পান হঠাৎ উধাও হয়ে গেল। অর্ঘ্য পান চিবোতে চিবোতে বলল, মাঝে মাঝে ঘৃণা পিত্তের জিনিসও টইটম্বল ভালোবাসা থাকবে রে কপিলা। সকালবেলা যখন ফিরে আসছিল বিন্দুর শরীর আরও খারাপ হলো। এতটা খারাপ যে বারবার বমি করছে। তাই বাধ্য হয়ে রেহানা বেগম এবং নক্ষত্র তাকে নিয়ে ডক্টরের কাছে যেতে চাইল। রেমি বলল সে যাবে, তাই সবাই মিলেই গেল। বিন্দু বার কয়েক বমি করে সে নেতিয়ে পড়েছে। গাইনি বিশেষজ্ঞ মিউ খানের চেম্বারে বসে সেদিন রেহানা বেগম এবং নক্ষত্র কিছু জানতে পারে, যা পুরোপুরিভাবে বদলে দিতে চলেছিল নক্ষত্র বিন্দুর সম্পর্ক। কারণ জন্ম এবং মৃত্যুতে আমাদের কারো হাত নেই। সবার কপালে সুখ হয় না, ঠিক দুঃখের পর থাকে স্বস্তি। কৃষ্ণবর্ণী জীবনে সুখের আভা ফুটে উঠেছে, পাল্টে দিচ্ছে তার জীবনের 7 রং। বিন্দুর সুখের খবর খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে গেল। তার ফুফু একদিন আক্ষেপ করলেন ছেলের বউ হিসেবে না পেয়ে। বিন্দু যেন কয়লা থেকে পুরো হিরেতে রূপ নিয়েছে। তার প্রশংসা এখন সবার মুখে। গ্রামের মানুষ বলে, মাইয়া ভালো আছিল, সব বাইরে ভালোবাসছে, রাস্তার ফকির গো খাওয়াইছে, পথিক গো পানি দিছে, লাভের পাতা বিলাইছে, তাই কপাল কইরা জামাইও পাইছে।
ও মানুষের 2 হাত দিছে, আল্লাহ এখন ওর 2 হাতও ভরে দিতাছে। আজ প্রায় 8.5 মাস পর বিন্দু এসেছে তার বাবার বাড়ি। সেই চেনা পরিচিত গ্রাম, রাস্তা, গাছ, পাখির ডাক, বাতাস, রোদ, নদীর কলকলানি শব্দ সব বিন্দুকে বিমোহিত করছে বারবার। বড়ভাবে চুলে তেল দিয়ে দিচ্ছেন, সাথে খোঁজ খবর নিচ্ছেন ও বাড়ির সবার। কণা তার পায়ের নখ কাটছে, মেজো ভাই ছোট্ট খুঁটির মিষ্টির দই এনে দিয়েছেন। বিন্দু তাই খাচ্ছে আর ভাবির সাথে গল্প করছে। আজ গতকাল বিকেলে বিন্দু এসেছে, ছোট ভাই নিয়ে এসেছে। গ্রামের নিয়ম, প্রথম বাচ্চা মায়ের বাড়িতে হয়। 5 মাসের পেট নিয়ে খুব দ্রুত চলাফেরা করতে পারে না সে। হ্যাঁ, বিন্দু মা হতে চলেছে। ছোট্ট নক্ষত্রের বিন্দু বিন্দু আলো পরিণত হতে চলেছে এক আলোক বিন্দুতে। তোর শাশুড়ি এখন কেমন করে রে? মা খুব ভালো ভাবি। তাহলে বিয়ের দিন এমন করলো কেন? তার তো রাজপুত্রের আর আমি ঘুটে কুড়োনি, মিলে নাকি? মায়ের খাবি, নিশ্চয়ই জামাই ভালো মানুষ। দেখিস তোর পেটের জন আল্লাহর রহমতে তার মতোই হবে রে। হ্যাঁ, বাবার বুদ্ধি গুণ বৈশিষ্ট্য যেন পাই। আর তোমার ধৈর্য? কথাটা শুনে বিন্দু এবং বিন্দুর ভাবি মুখ তুলে তাকিয়ে দেখেন নক্ষত্র দাঁড়িয়ে আছে, সাথে রেহানা বেগম। কথাটা রেহানা বেগম বলেছেন। ওনাকে এখানে দেখে উঠে দাঁড়াতে চেষ্টা করে বিন্দু। রেহানা বেগম হাত ধরে দাঁড় করিয়ে বললেন, আমার ঘর খাকা করছে, যেন ঘর আছে অথচ পিরান নেই। বিন্দুর ভাবি ততক্ষণে তার শাশুড়িকে ডেকে এনেছেন। হাসি মুখে বিন্দুর মা তাদের ঘরে নিয়ে বসতে দিয়ে বললেন, মেয়ে আমার গতকাল বিকালেই তো এসেছে। আমার যে তাকে ছাড়া চলে না, বিয়াই আমি তাকে নিয়ে এসেছি। সে দেখা যাবে ক্ষণে, আপনারা বিশ্রাম করেন। রাতে মৃদুস্বরে নাক ডাকছে বিন্দু। হাঁ করে ঘুমিয়ে আছে। নক্ষত্র তার মুখের দিকে তাকিয়ে আছে। তারপর ভালোবাসার স্পর্শ এঁকে দিল বিন্দুর চোখে, ঠোঁটে, গালে। বিন্দু তাকিয়ে নক্ষত্রের দিকে মুচকি এসে হাত বাড়াতেই নক্ষত্র মুখ লুকায় বিন্দুর বাহুতে। আস্তে ধীরে বিন্দু হাত বুলিয়ে দিচ্ছে নক্ষত্রের চুলে। কাল আমরা ফিরে যাব। বিন্দু হেসে বলল, 2 দিন থাকি। না, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কাছের কেউ হারিয়ে যাচ্ছে। সামনে জ্যোতির বিয়ে, তাই হয়তো এমন লাগছে। হয়তো, তবুও কাল চলে যাব। আচ্ছা বেশ, এবার ঘুমিয়ে পড়ুন। বালিশ ভালো নয় বাড়ির। এই বাড়ির বালিশ আমি শীতান দিব না। কেন? এবারে বালিশে বিন্দু বিন্দু গন্ধ নেই। আপনার বাসায় আছে? আমাদের পুরো বাড়িতে বিন্দু বিন্দু গন্ধ আছে। ও আচ্ছা, তাহলে ঘুমাবেন কোথায় মাথা রেখে? প্রিয় তোমার উৎস পাজরে। পৃথিবীর সব কিছুতে বাদ দেওয়া যায়, শুধু বাঁধনে বাধা দেওয়া যায় না স্বপ্নকে। আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি। রাতে ঘুমানোর আগে আগামীকালের কাজ নিয়ে হাজারো চিন্তা করি, কিন্তু কখনো ভেবে দেখেছি এই রাতে চোখ বন্ধ করলাম আর যদি না খুলতে পারি? ঘুম এবং মৃত্যুর মাঝে দুটো পার্থক্য। ঘুমন্ত ব্যক্তি শ্বাস নেয়, মৃত ব্যক্তি নেয় না। ঘুম ভেঙে যায়, মৃত্যু কাটে না। রাত ভোর হতে পারেনি, যমদূত সেরাতেই মৃত্যুর খবর নিয়ে হাজির হয়েছিল সে বাড়িতে। ভোরের আলো ফোটার আগেই বিন্দু বিন্দু করে সজরে বিন্দুর সকল সাহস, অনুভূতি এবং ধৈর্য যেন উবে গেল। কারণ সত্যি জন্ম এবং মৃত্যুতে আমাদের কারো হাত নেই। মৃত্যুতে আমাদের কোনো হাত নেই। আমরা পারি না মৃত্যুকে কাটাতে, পারি না, না পারি এটা থেকে মুক্তি পেতে। শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারি। বৃষ্টির সে রাতেই বিন্দু এবং রেহানা বেগমকে নিয়ে ফিরে এলেন নক্ষত্র। হাসপাতালের করিডোরে অর্ঝের হাত শক্ত করে ধরে আছে জ্যোতি। ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাবে অর্ঝ। মেয়েটা যে ভীষণ ভয় পেয়েছে এটা বুঝতে বাকি নেই অর্ঝের। তার চুলে হাত দিয়ে কোনোভাবে হাত খোপা করে দিল। গায়ের ওড়না টেনে আবৃত করে জ্যোতির শরীর। একটু পানি নিয়ে আসি। না, কোথাও যাবে না তুমি। আচ্ছা বেশ। জ্যোতি কাঁদছে, কান্নার দমকে তার গা বারবার দূরে উঠছে। একসময় ভোর হতে চলেছে, যদিও চোখ বুঝতে ঠিক তখন শোনা যায় রেহানা বেগমের আর্তনাদ। লাশ নিয়ে তাহলে এবার বাড়ি ফেরার পালা। মৃত খবর শুনে বিন্দুর মা তাকে আসতে দিতে চায়নি।
তবে যে দেহ সবে পরিণত হয়েছে একমাত্র সে দেখিয়েছেন এই কালো মেয়ের প্রতি ভালোবাসা। হ্যাঁ, দাদা সাহেব মৃত্যুবরণ করেছেন, কার্ডিয়াক অ্যাটাকের কারণে মারা যান। বাড়িতে কেউ ছিল না, অবস্থা খুব খারাপ হলে জ্যোতি বুঝতে পারে। একা নিয়ে আসার সাহস করেছিল, তবে এখানে নিয়ে আসার পর শেষ নিঃশ্বাস ফেললেন দাদা সাহেব। অন্তঃসত্ত্বা নারীর লাশ দেখতে নেই, তবুও বিন্দু একদম চুপচাপ বসেছিল রাশের পাশে, খোলা চুল এবং এলোমেলো অবস্থায়। নক্ষত্র অজ্জ সকল ব্যবস্থা করতে ব্যস্ত ছিল। লাশ দাফন করে ফিরে এসে কান্নায় ভেঙে পড়েছে নক্ষত্র। বাবা মারা যাওয়ার পর বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন, আজ তার সেই শীতল স্পর্শ থেকে হারিয়ে যাচ্ছে। রেহানা বেগমের অবস্থাও করুণ, তবুও সে যেন এক মহামানবী। এক হাতে সামলে যাচ্ছেন বিন্দু জ্যোতিকে, বিন্দুর কোনো অযত্ন হতে দিচ্ছেন না। এদিকে জ্যোতি ফুপিয়ে কাঁদছে। দাদা জানের ইচ্ছা ছিল আমার বিয়ে। কথা শেষ করার পূর্বেই ডুকরে কেঁদে উঠছে জ্যোতি। অর্য সান্ত্বনা দিচ্ছে না, দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদা জানে ঠিক করার দিনই বিয়ে হবে। নক্ষত্র মায়ের কোলে মাথা রেখে চুপচাপ ছিল। পাশে বিন্দু, রেমি বিন্দুর পাশে বসে আছে, বিন্দুর পায়ে তেল মালিশ করে দিচ্ছে। বিন্দু না করেছিল, তবে সে শোনেনি। নক্ষত্র ফিরে এসে দেখে বিন্দু ঘুমিয়ে আছে। রেমি, তুমি যাও, আমি আছি ওর কাছে। আমি থাকি না, তুমি রেস্ট নাও। প্রয়োজন নেই, তুমি যাও। রেমি চলে যাওয়ার পর বিন্দুকে শক্ত হাতে আবদ্ধ করে নক্ষত্র ডুকরে কেঁদে ওঠে। সময় প্রবাহমান, ধীরে ধীরে কেটে গেল প্রায় 3 মাস। আজ জ্যোতির বিয়ে। দাদা জানে ঠিক করা দিনেই ঘরোয়াভাবে বিয়ে হলো জ্যোতির। সবাই নিচে, বিন্দু ধীরে ধীরে উপরে এসেছে বাসর সাজাতে। সব গোছানোই, তবুও দেখতে এসেছে। 9 মাসের ভরা পেট নিয়ে হাঁটতে সমস্যা হলেও এ কাজ সে করবেই করবে। কি করছো বিন্দু? বাসর সাজাচ্ছ? রিমি আপু, ও এসো এসো, এই তো দেখছিলাম। ইদানিং রেমির সাথে বিন্দুর বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। রেমি বিন্দুর যথেষ্ট খেয়াল রাখে। বিন্দুর প্রতি রেমি এতটাই পজিটিভ যতটা নক্ষত্র নয়। তাহলে চলো আমরা এক দফা ট্রায়াল দিয়ে নেই। রেমির কথায় এক দফা হাসে বিন্দু, তবে রেমি এক দৃষ্টিতে তাকিয়েছে বিন্দুর দিকে। সে দৃষ্টিতে কিছু আছে। তুমি যে কী সব বলো না, চলো নিচে যাই। আমি সত্যি বলছি বিন্দু, আমি আর পারছি না। আমার তোমাকে চাই, চাই মানে এক্ষুনি চাই। আপু এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? সরে যাও, আমি নিচে যাব। বিন্দু চলে আসতেই রেমি ওর শাড়ির আঁচল ধরে টান দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি বিন্দু। তোমার কোন অধিকার নেই আমার ভালোবাসার প্রত্যাখ্যান করার। আমার তোমাকে চাই মানে চাই, শারীরিক এবং মানসিকভাবে। রেমির আচরণে বিন্দু জান পরাণ অবাক হয়ে তাকিয়েছে। এ কি বলছে রেমি? বিন্দু, কেউ জানবে না প্লিজ, একটু ভালোবাসা চাই। ছি আপু, আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল না, আমি উন্মাদিনী হয়েছি। তোমার ভালোবাসা আমি উন্মাদিনী হয়েছি। প্রথম যে রাতে তোমাকে ছাদে দেখেছিলাম, সেই রাতে তোমার হাসি আমাকে পাগল করে দিয়েছিল। তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তুমি কেন বুঝতে পারো না। পানিতে যখন তুমি ডুবে যাচ্ছিলে, আমার মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। তোমার শরীরে এমন আলাদা গন্ধ পায়, নক্ষত্র তোমাকে এতটা সুখ দিতে পারবে না যতটা আমি দিব। রেমি তখন দুহাতে বিন্দুকে আটকে ফেলেছে। বিন্দু চেষ্টা করেও নিজেকে ছাড়ানো, কিন্তু রেমি শক্তির সাথে পারছে না। যতটা সে পারছে তার থেকে বেশি অস্থির হয়ে উঠেছে। ভরা পেট আর সইছে না যে। আপু পায়ে ধরি, ছাড়ো, আমার বাবুটার কোনো ক্ষতি হয়ে যাবে। রেমি ততক্ষণে পুরো উন্মাদ। সে বিন্দুকে কাছে চাইছে। বিন্দু সব শক্তি দিয়ে ধাক্কা দিল রেমিকে। রেমি কিছুটা সরে এসে আবার ঝাঁপিয়ে পড়ে বিন্দুর উপর। এই বাবুর জন্য এত কিছু? একজন নারী অন্যকে বাচ্চা দিতে পারে না বলে এমন? বাচ্চাই কি সব? তুমি সব নারীত্বের মায়া ছেড়ে দাও, আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেব। বিন্দু অস্থির হয়ে উঠেছে। নিজেকে মানসিকভাবে প্রথমে শান্ত করতে হবে, এরপর শারীরিকভাবে পারবে সে।
তাই মনে মনে নিজেকে শান্ত করলো। নিজের দুহাত রেমির মুখ আজলায় ভরে নিতেই রেমি যেন এক শান্ত মানবী। রেমির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বিন্দু সর্বোচ্চ শক্তি দিয়ে তার হাঁটু দিয়ে আঘাত করে রেমির তলপেটে। ব্যথায় কোকিয়ে ওঠে রেমি। সেই সুযোগে দরজা খুলে বেরিয়ে যায় বিন্দু, কিন্তু কপালে বেশি দূর সায় দেয় না। রেমি উঠে এসে বড় সাইজের একটা মোমবাতি গড়িয়ে দেয় বিন্দুর দিকে। সেটির সাথে পা লেগে ধপাস করে পড়ে যায় বিন্দু। গগন বিদারী চিৎকার দিয়ে বিন্দু প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে রইল সিঁড়ির ধারে। সাদা ফ্লোরে তখন একটা ধারা বয়ে যাচ্ছিল, পাতলা সরু তবে গাঢ় রক্তের ধারা। বিন্দুর ছেলে জন্মেছে, এক ফুটফুটে ছেলে। কণা তাকে কোলে নিয়ে অঝরে কেঁদেই চলেছে। বিন্দুর চিৎকার প্রথমে শুনতে পায় জ্যোতি। ওরা ভেবেছিল সে পড়েছে পা পিছলে। রক্তের ধারা তখন অনেকটা। ব্লাউজের হাতা ছেঁড়া দেখে ওরা কিছুটা আঁচ করতে পারলেও আমলে নেওয়ার সময় পায়নি। তবে রাস্তায় নক্ষত্রের কানে বিন্দু ধীরে ধীরে এসব বলে নিস্তেজ হয়ে যায় বিন্দু। আপুর ছেলে কালো হয়নি, হয়নি কালো। আমার আপু জীবনের আলো হয়ে এসেছে আমার বর্ণ। মা, মাগো, আপুর ছেলে কালো হয়নি। নক্ষত্রকে সান্ত্বনা দিচ্ছে রেহানা বেগম, অথচ এদিকে নিজেই প্রচলভাবে কাঁপছে। দীর্ঘ 3 ঘন্টা পর স্বস্তি ফিরে এলো সবার মাঝে। বিন্দু রেসপন্স করছে। এদিকে বাচ্চাটা সুস্থ, সময়ের আগে হলেও ছেলেটা সুস্থ আছে। বিন্দুর অবস্থা মোটামুটি হলেই তার মুখ থেকে সবাই সবটা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। প্রথমে বিন্দুর কথা অবিশ্বাস্য হলেও যখন জ্যোতি কণা বলল রেমির আচরণ আসলে স্বাভাবিক নয়, তখন অর্ঘ্য নক্ষত্র ছুটে বেরিয়ে এলো হাসপাতাল থেকে। কারণ অবশ্যই রেমি এত বড় অপরাধের পর থাকবে না, পালিয়ে যাবে। বাসায় ফিরে এসে তাদের ধারণা ঠিক হলো। ইতিয়ারা বেগম মেয়েকে নিয়ে ঘন্টা 2-1 মধ্যে যেন হাওয়ায় মিশে অদৃশ্য হয়ে গেল। কোথাও খুঁজে তাদের পেল না। দেখতে দেখতে কেটেছে প্রায় 25 বছর। সে রাতের ঘটনা ভোলাতে বিন্দুকে অনেক পোহাতে হয়েছে নক্ষত্রের। এখন চুলে পাক ধরেছে সবার। জ্যোতির 2 ছেলেও বড় হয়েছে। কণার 1 মেয়ে 1 ছেলে। নক্ষত্রের ভালোবাসায় সিক্ত বিন্দু ধীরে ধীরে হয়ে উঠেছে এক সংসারী নারী। রেহানা বেগমের মৃত্যুর পর নক্ষত্র এবং সংসারে 2 হাতে আগলে নিয়েছে বিন্দু। আজ এসেছে বিন্দুর ছেলে বরণের জন্য মেয়ে দেখতে। মেয়ে সব দিক থেকেই ভালো, অথচ গায়ের রং দেখতে কালো। বিন্দু মনে মনে ভাবলো সে বিয়ের জন্য না করে দেবে, কারণ তার ছেলে দেখতে কত সুদর্শন শিক্ষিত। অথচ এই মেয়ে না, কোনোভাবে যায় না। বিন্দু যখন ফিরে আসার জন্য উঠে দাঁড়িয়েছে, তখন সেই কৃষ্ণমণির চোখ তুলে বিন্দুর দিকে তাকায়। কি অদ্ভুত! বিন্দু নিজের আবছায়া যেন দেখতে পাচ্ছে এই মেয়ের মাঝে। ঠিক যেন যুবতী বিন্দু বসে আছে তার সামনে। সে বারবার বরপক্ষের না মেনে নিয়ে ছলছলে চোখে মাথা নিচু করে বসে থাকতো।